হ্যালো বন্ধুরা, 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে তখন গরমের সময় চলছিল। দিনটি ছিল শান্ত এবং সুন্দর, আকাশটি ছিল নীল এবং ছিল সোমবারের সকাল। কেউ বা তখন অফিসে যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে স্কুলে, প্রথম ক্লাস শুরু হতে আর অল্প কিছুক্ষণ বাকি। এর মধ্যে কিছু মানুষ জাপানের আকাশে আমেরিকার বোয়িং B-29 বিমান দেখতে পেল। ঠিক 8:15 ওই বিমান থেকে কি যেন একটি নিচে পড়লো। দূর থেকে কেউ বুঝতে পারলো না কি নিচে পড়লো। তারা হয়তো বা স্বপ্ন এটা ভেবেছিল না যে এটা একটি অ্যাটমিক বোমা ছিল। 43 সেকেন্ড যাবৎ ওই জিনিসটি ওপর থেকে নিচে পড়ছিল এবং এরপর সব শেষ। শহরে থাকা হাজার হাজার মানুষের কাছে মনে হয়েছিল আকাশ থেকে যেন সূর্যটি জমিনে আছড়ে পড়েছে। জমিনের তাপমাত্রা হয়ে গিয়েছিল প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস এবং এক মুহূর্তের মধ্যেই 80,000 মানুষ ভ্যানিশ হয়ে যায়। এটা শুনে আপনার মনে প্রথমেই এই প্রশ্নটি আসবে যে কেন আমেরিকা জাপানে এই অ্যাটমিক বোমা ফেলেছিল। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি কেন আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটমিক বোমা ফেলেছিল। Spawned by the genius of man. At 8:15 in the morning of August 6th, the first atomic bombs. Now I am become death, the destroyer of worlds. কাহিনীর শুরু মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, যে যুদ্ধটি শুরু করেছিল জার্মানির হিটলার। এই যুদ্ধটিতে মূলত দুইটি অ্যালায়েন্সেস ছিল, ধরে নিতে পারেন দুইটি দল। এক দলে ছিল নাৎসি বাহিনী, যেটা জার্মানির, এবং ছিল জাপান এবং ছিল ইতালি। নাৎসি বাহিনীর জার্মানি, তারা চাচ্ছিল জার্মানকে আরো বড় করতে। যেই দেশের মানুষ জার্মানি ভাষায় কথা বলে সেই দেশকে দখল করতে এবং সেই দেশকে জার্মানি বানাতে। ইতালি চাচ্ছিল তারা পূর্বের মতো আবার গোটা বিশ্বকে একসাথে শাসন করতে। এবং বর্তমানের এত শান্তশিষ্ট দেশ জাপানও কিন্তু সেই সময় ভালো ছিল না। তারা বিভিন্ন দেশ দখল করত এবং তাদের দেশের রিসোর্স তারা নিজেদের জন্য ইউজ করত। জার্মান, ইতালি, জাপান এই তিনটি দেশ মিলে যে অ্যালায়েন্সটি হয়েছে এর নাম ছিল অ্যাক্সিস পাওয়ার। অন্য অ্যালায়েন্সটিতে ছিল সোভিয়েত ইউনিয়ন, ইউএস এবং ব্রিটেন। এই তিনটি দেশ মিলে যে অ্যালায়েন্সটি বানিয়েছে এদেরকে বলতো অ্যালাইড পাওয়ার। শুরুতে আমেরিকা কিন্তু এই যুদ্ধে জড়াতে চেয়েছিল না। তারা বলছিল ইউরোপে এবং এশিয়াতে যা হয় তা হয়ে যা, আমরা এর ভিতরে নাক গলাবো না। কিন্তু 1941 সালে 7 ডিসেম্বর জাপানের আর্মি হঠাৎ করে সারপ্রাইজ অ্যাটাক চালিয়ে দেয় পার্ল হারবারে, যেটা কিনা ছিল আমেরিকার বেস। The unprovoked attack by Japan on Sunday, a state of war has existed between the United States and the Japanese Empire. যার ফলে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমেরিকাকে এই যুদ্ধে ইনভলভ হতে হয়। অর্থাৎ আমেরিকাও ওয়ার্ল্ড ওয়ার 2 তে অংশগ্রহণ করেছে অফিসিয়ালি। তো কেন বর্তমানের এত শান্তশিষ্ট জাপান তখন আমেরিকাকে হঠাৎ করে হামলা বলে দিল? কেন এই কাজ করলো জাপান? এখন আমরা এটা জানার চেষ্টা করব। বর্তমানে জাপানকে আমরা যেমন শান্তশিষ্ট দেখি, ভদ্র দেখি, 1940 সালের দিকে কিন্তু জাপান এমন ছিল না। তারা ইম্পিরিয়ালিজমে বিশ্বাস করত। ইন্ডিয়া যেমন ছিল ব্রিটিশ এম্পায়ার এর একটা অংশ, ঠিক অনুরূপভাবে জাপানও অনেক দেশে এমন রাজত্ব করেছে। 1940 সাল পর্যন্ত জাপান ইন্দোনেশিয়া, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এগুলো নিয়ে তারা রাজত্ব করেছে, ঠিক যেভাবে ব্রিটিশরা ভারতবর্ষের উপরে রাজত্ব করেছিল। আমেরিকা বলে ইউরোপের হিটলার একের পর এক দেশ দখল করে যাচ্ছে, এতে আমার কোনো কিছু দায় আসে না, আমাদের কিছু না হলেই হলো। এদিকে এশিয়ার জাপান তার মন গড়া কাজ করছে, করুক, এতে আমার কিছু যায় আসে না, আমি এই যুদ্ধে জড়াবো না। কিন্তু আমি এই যুদ্ধ থামানোর জন্য কিছু পদক্ষেপ নেব, যেমন আমি রপ্তানি কমিয়ে দেব, আমি জাপানে আর কিছু রপ্তানি করব না। শুরুতেই আমেরিকা জাপানে কপার, স্টিল, আয়রন এগুলো রপ্তানি করা বন্ধ করে দেয় এবং পরে গিয়ে তেল রপ্তানি করা বন্ধ করে দেয়। জাপান তাদের মোট আমদানি করা তেলের 80% তেল আমেরিকা থেকে আমদানি করত, কিন্তু আমেরিকা এই রপ্তানি বন্ধ করে দেয়। আমেরিকা বলল তুমি যদি যুদ্ধ থামিয়ে দাও আমি আবার রপ্তানি শুরু করব, আর তুমি যদি যুদ্ধ না থামাও আমি রপ্তানি করব না। জাপান বলল তুমি রপ্তানি করলেই কি না করলেই কি, আমি তোমার থেকে তেল নিব না। জাপান দেখলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে অনেক তেল রয়েছে, যদি তারা এগুলো দখল করতে পারে তারা তেল পাবে অনেক বেশি। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ইন্দোনেশিয়া ছিল ডাচদের আন্ডারে এবং মালয়েশিয়া ছিল ব্রিটিশদের আন্ডারে। যদি জাপান ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াকে অ্যাটাক বলে দেয় সেক্ষেত্রে ডাচ এবং ব্রিটিশদের বিরুদ্ধে চলে যাওয়া হবে, এবং ডাচ এবং ব্রিটিশ এরা ছিল আমেরিকার অ্যালাইজ। যদি ডাচ বা ব্রিটিশকে জাপানে অ্যাটাক বলে দেয় সেক্ষেত্রে আমেরিকাও জাপানকে অ্যাটাক করতে পারে, কারণ এরা তার বন্ধু ছিল। অন্যদিকে ফিলিপিন্স ছিল আমেরিকার আন্ডারে। জাপানের খুব প্রয়োজন ছিল ফিলিপিন্স দখল করা, কিন্তু আমেরিকা তো এটা ছেড়ে দিবে না। জাপান ভাবলো যদি আমরা আগে অ্যাটাক করে আমেরিকার শিপগুলো এবং এয়ারক্রাফট গুলোকে ধ্বংস করে দিই তখন তো আমেরিকা আমাদেরকে আর অ্যাটাক করতে পারবে না। এই সুযোগ আমরা ফিলিপিন্স দখল করে নিব। এবং প্ল্যান মতো জাপান 1941 সালের 7 ডিসেম্বর 350টি এয়ারক্রাফট দিয়ে পার্ল হারবারে অ্যাটাক বলে দেয়।
এই অ্যাটাকের ফলে আমেরিকার প্রায় 2000-এর বেশি ইউএস মিলিটারি মারা যায়, 19টি নেভি শিপ ধ্বংস হয়ে যায় এবং 144টি এয়ারক্রাফট ধ্বংস হয়ে যায় মাত্র 2 ঘন্টার ভেতরে। এবং তার 3-4 ঘন্টা পরেই জাপান ফিলিপিন্সে অ্যাটাক বলে দেয় এবং ফিলিপিন্স দখল করতে চায়। এরপর অফিসিয়ালি আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ বলে দেয়। এরপর ব্রিটিশ এবং চায়নাও জাপানের বিরুদ্ধে যুদ্ধ বলে দেয়। জার্মান তখন বলল, ব্রিটিশ যেহেতু আমেরিকার হয়ে যুদ্ধ করবে তাই আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বলে দিলাম। এদিকে ইতালিও বললো আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বলে দিলাম। 1941 সালে সবাই একে অপরের সাথে যুদ্ধে জড়িত ছিল। এরপর 1943 সালে ইতালি বলে আমরা সারেন্ডার করে নিলাম, আমরা যুদ্ধ করতে চাই না। 30 এপ্রিল 1945 সালে হিটলার সুইসাইড করে নাই। অর্থাৎ এই অ্যাক্সিস পরে শুধুমাত্র বাকি থাকলো একটি মাত্র দেশ, জাপান। জাপানই একটি মাত্র দেশ যারা এখনো যুদ্ধ করতে চায়, যারা এখনো অন্য দেশ দখল করতে চায়। জাপান সেই সময় অনেক কুসংস্কারে বিশ্বাস করত। তারা মহারাজা হিরোহিটোকে ভাবতো এটা ভগবান। এই ভগবান যদি যুদ্ধ করতে বলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমরা যদি যুদ্ধ না করি তাহলে আমরা দেশের শত্রু, ভগবানের শত্রু, আমাদের যুদ্ধ করতেই হবে। জাপানের একটি গ্রুপ ছিল বুশিডো সামুরাই। তারা বলতো আমরা মরণ দেখে ভয় পাই না, আমরা যাই করি মরণকে মাথায় রেখে করি, মরণ দেখে আমরা ভয় পাই না। এই সময় হিরোহিটো বলল, মহারাজা হিরোহিটো, তোমাদের বিশ্বাস সবই ঠিক আছে, একটু চেঞ্জ করতে হবে। তোমাদের বলতে হবে এইভাবে যে আমরা মহারাজা হিরোহিটোর জন্য জীবন দিতে ভয় পাই না, আমরা অল টাইম জীবন দিতে প্রস্তুত। তারা ঠিক এইভাবে প্রত্যেকজন মানুষের ব্রেইন ওয়াশ করেছিল। জাপানের একটি স্পেশাল এয়ারফোর্স ছিল যাদেরকে বলা হয় কামিকাজো। এরা মূলত ছিল সুইসাইড বম্বার। এরা মূলত বিমানটা উড়িয়ে নিয়ে যাবে এবং প্রতিপক্ষের জাহাজে গিয়ে আশ্রয় পড়বে, তারাও মারা যাবে, জাহাজটি ধ্বংস করবে। ঠিক অনুরূপ ভাবে যেমন আমেরিকাতে 9/11-এর ঘটনা ঘটেছিল। এমনকি তারা শিশুদেরকেও ছাড় দেয় নাই, তারা শিশুদেরকে সুইসাইড বম্বার বানিয়েছিল। তারা কাছে একটা বম রাখতে দিত শিশুদের এবং বলতো প্রতিপক্ষের ট্রাক যখন তোমার সামনে আসবে তুমি তার নিচে গিয়ে শুয়ে পড়বে, ট্রাকটি বোম ব্লাস্ট করে মারা যাবে, তুমিও মারা যাবে। এক কথায় জাপানের যেই জনগণটা ছিল সেই সময় তারা সকলে ছিল ব্রেইন ওয়াশড হওয়া ইতিমধ্যে। তারা জীবন দিতে রাজি, তবু হার মানতে রাজি না। আমেরিকা এবং অন্য দেশগুলো ওয়েট করছিল জাপান অটোমেটিক যুদ্ধ থামিয়ে দিবে, যখন অর্থনৈতিক সংকট দেখা দেবে, খাবার পাবে না, অটোমেটিক তারা যুদ্ধ থামিয়ে দিবে। কিন্তু তাদেরকে কে বুঝাবে জাপানের জনগণ ইতিমধ্যে ব্রেইন ওয়াশড ছিল। তারা তাদের ভগবান হিরোহিটোর জন্য জীবন দিতেও রাজি, তারা যুদ্ধ কখনো থামাবে না। জাপান যখন যুদ্ধ করা থামাচ্ছেই না তখন আমেরিকা একটি অপারেশন ডিক্লেয়ার করে। অপারেশনটির নাম ছিল অপারেশন ডাউনফল। জাপানের কিছু আইল্যান্ড ছিল যেমন ওকিনাওয়া। আমেরিকার লক্ষ্য ছিল তারা গেরিলা অ্যাটাকের মাধ্যমে এই আইল্যান্ডগুলো দখল করবে। আমেরিকা ঠিকঠাক ভাবে আইল্যান্ডটি দখল করে, কিন্তু আমেরিকার প্রায় 12,000 সৈন্য মারা যায়, 50,000-এর বেশি আহত হয় এবং ওকিনাওয়ার যেই সাধারণ জনগণ ছিল জাপানের, তাদের ভিতর থেকে 1,10,000 জনগণ মারা যায়। এর মধ্যে কিছু কাহিনী ঘটে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট মারা যায়, নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয় হ্যারি ট্রুম্যান। এবং আমেরিকার কিছু সায়েন্টিস্ট একটি প্রজেক্টে কাজ করছিল, প্রজেক্টের নাম ছিল ম্যানহ্যাটেন প্রজেক্ট। তারা মূলত অ্যাটমিক বোমা বানাতে চাচ্ছিল এবং এই প্রজেক্টে কাজ করা সায়েন্টিস্ট গুলো বোমা বানিয়ে ফেলে। 16 জুলাই 1945 সালে তারা একটি বোমা টেস্ট করে মেক্সিকোতে এবং তারা সফল হয়। এরপর হ্যারি ট্রুম্যান বলল, না, আমরা গেরিলা অ্যাটাক দিয়ে জাপানকে থামাতে পারবো না, এতে করে তাদেরও মানুষ মারা যাচ্ছে, আমাদেরও সৈন্য মারা যাচ্ছে, আমাদেরকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। বোমটি বানানোর 10 দিন পরে অর্থাৎ 1945 সালের 27 জুলাই আমেরিকা, চায়না এবং ব্রিটিশ জাপানের উদ্দেশ্যে একটি লাস্ট ওয়ার্নিং দেয়। বলে যদি তারা এই যুদ্ধ না থামায় পরিণাম হবে ভয়ানক। কিন্তু কি হবে এটা তারা ক্লিয়ার করে না। কিন্তু জাপান এসব দেখে ভয় পায় নাই, তারা 29 জুলাই এটাকে রিজেক্ট করে। 3 অগস্ট আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান অ্যাটমিক বোমা ফেলার জন্য অনুমতি দেয় এবং 6 অগস্ট আমেরিকার বোয়িং B-29 বিমান জাপানের হিরোশিমা আকাশে উঠতে থাকে একটি বোম নিয়ে। বোমটির নাম ছিল লিটল বয়, যেটা অ্যাটমিক বোমার নাম ছিল। এটি এমন একটি বোম যেটা মানুষের জন্য প্রথম ব্যবহার করা হয়েছে। আজ পর্যন্ত এরকম বোম আর মানুষের উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। 8:15 বোমটি বিমান থেকে নিচে ফেলা হয় হিরোশিমা শহরের উদ্দেশ্যে। 43 সেকেন্ড যাবৎ বোমটি নিচে পড়তে থাকে। এক পর্যায়ে সব শেষ। যারা এই বোমটি পড়ার পরও বেঁচে গিয়েছিল, যারা দূরে ছিল, তারা বলে আমাদের কাছে মনে হয়েছিল আকাশ থেকে যেন সূর্যটা জমিনে আছড়ে পড়লো। 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গিয়েছিল। একটি শহরের 70% বিল্ডিং চুরমার হয়ে গিয়েছিল এবং যারা মারা গিয়েছিল তাদের কোন রকম চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল না। কেননা যারা মারা গিয়েছিল তারা এক মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে গিয়েছিল, ছাই হয়ে উড়ে গিয়েছিল, ভ্যাপারাইজ হয়ে গিয়েছিল। এখন যারা মারা গিয়েছিল তাদের ছাইটা তো নিচে পড়ে থাকার কথা, তাই না? কিন্তু হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তনের কারণে, অর্থাৎ 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হঠাৎ করে হয়ে যাওয়ার কারণে ছোটখাটো একটি ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল, হারিকেন হয়ে গিয়েছিল, সবকিছু উড়ে যাচ্ছিল, যার ফলে
লাশের ছাই পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছিল না। কিন্তু যে মানুষগুলো মারা গিয়েছিল তারা যে পাথরের উপরে বসেছিল বা যে ইটের উপরে বসেছিল সেখানে তাদের একটি ছাপ ছিল। কিভাবে? কারণ যখন তারা মারা যায় তাদের রক্ত পাথরের উপরে পড়ে এবং এক মুহূর্তের মধ্যে আবার সে রক্ত বাষ্প হয়ে উড়ে যায়। ঘটনাটি খুব দ্রুত হওয়ার কারণে, মিলি সেকেন্ডের ভিতরে হওয়ার কারণে এই ছাপটি পাথরে খোদাই হয়ে থেকে যায়। হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তন হওয়ার কারণে 30 মিনিট পরে বৃষ্টি নামে। বৃষ্টি ছিল একদম কালো কুচকুচে। মানুষ ভয়ে ইতিমধ্যে তাদের গলা শুকিয়ে ফেলেছিল। এই বৃষ্টি তারা পান করে, যার ফলে তাদের ভেতর থেকে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জাপান হয়তোবা কখনো স্বপ্নেও ভেবেছিল না যে অ্যাটমিক বোমা বলে কিছু একটি হয়। 15 মিনিট আগে তাদের দেশের অবস্থা কত শান্তশিষ্ট ছিল, 15 মিনিট পরে সবকিছু চুরমার হয়ে গিয়েছে। এত কিছু হবার পরেও জাপানের সরকার অর্থাৎ জাপানের তথাকথিত ভগবান হিরোহিটো বলছিল এসব কিছুই না, একটাই তো বোমা, আমরা হার মানবো না। যখন জাপান এত কিছু পরেও হার মানতে চাইল না, 3 দিন পর 9 আগস্ট 1945 সাল আমেরিকা নাগাসাকিতে আরেকটি অ্যাটমিক বোমা ফেলায়। এই বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। এটা ছিল তুলনামূলক বড় বোমা পূর্বেরটির তুলনায়। বোমাটি ফেলা হয়েছিল সকাল 11টায় এবং এই বোমাটি পড়ার পরেও এক মুহূর্তের মধ্যে 40,000 মানুষ ছাই হয়ে উড়ে যায়। তবে এই বোমাটি বড় হলেও পূর্বের বোমটির তুলনায় এই বোমে বেশি ক্ষতি হয় নাই, কেননা জাপানের মানুষ একটু সচেতন হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে কোনো শহরেই এই বোমা অ্যাটাক আবারও হতে পারে। তারা পাহাড়ে গিয়ে লুকিয়েছিল। এরপর জাপানের সুপ্রিম কাউন্সিল একটি মিটিং ডাকে সারেন্ডার করা যায় কিনা এই বিষয়ে একটি আলোচনা করার জন্য। এত কিছু হবার পরেও প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছে 2টা বোমে। এত কিছু হবার পরেও যখন ভোট করা হয় সারেন্ডার করা হবে কি হবে না, সেক্ষেত্রে ভোটের রেজাল্ট দাঁড়ায় 3/3। তো কিভাবে এই ড্রটি ভাঙা যায়? তখন হিরোহিটো বলল ঠিক আছে সারেন্ডার করব। তাদের ভগবান যখন তাদেরকে বলেছে সারেন্ডার করব, তখন আর কিছু করার নাই, তখন তারা সারেন্ডার করে। দোষ কাদের সেটা আপনাদেরই খুঁজে বের করতে হবে। আমার মতে উভয়েরই দোষ আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এমনই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।